প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঘরমুখো মানুষ, মহাসড়কে যানবাহনের ধীর গতি, উত্তরাঞ্চলের বিভিন্ন পয়েন্টে ভোগান্তি, ট্রেন লঞ্চে বেড়েছে যাত্রী চাপ। স্বস্তির নিশ্চয়তা নেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। এলেঙ্গা থেকে যমুনা সেতু 4 লেন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় বাড়ছে ভোগান্তি। নিত্য প্রয়োজনীয় গাড়িগুলো এই গাড়িগুলো চলবে, বাদবাকি গাড়িগুলো যদি বন্ধ থাকে তাহলে জ্যামজট কম থাকবে। প্রশাসন যদি ঠিকমতো গাড়ি যদি দেয়, যেমন সেনাবাহিনী ওনারা যদি করে তাহলে গাড়ি ভিড় হতেই হবে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد لا شريك لك। আজ আরাফাতের ময়দানে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মিনায় রাত্রি যাপন শেষে রওনা হবেন মুসল্লিরা, একযোগে আদায় করবেন জোহর ও আসরের নামাজ। পশু যাচাই আর দরদামে সারা দেশে জমে উঠেছে কোরবানির হাট। পাহাড়ের হাটে কদর বেশি গৃহস্থের পালিত গরু। সংস্কার নিয়ে সরকারি পরিকল্পনা অস্পষ্ট মনে করেন বিশ্লেষকরা। 10 মাসে পূরণ হয়নি সাধারণের প্রত্যাশা। সদিচ্ছা প্রমাণে আশ্বাস নয়, দৃশ্যমান অগ্রগতির তাগিদ। 10 মাস দিয়েছে, আপনি 10 মাসে জনস্বার্থের দিক থেকে উল্লেখযোগ্য কোনো সংস্কারই পাবেন না। বিচার বিভাগ দলীয়করণ, অমুক দলীয়করণ, বিশ্ববিদ্যালয় দলীয়করণ, হলগুলো দলীয়করণ, লাভ হলো কি? নিরাপত্তা ইস্যুতে 12টি দেশের উপর নিষেধাজ্ঞা ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন না ইরান, আফগানিস্তান, মিয়ানমার ছাড়াও আফ্রিকার বেশ কয়েকটি দেশের নাগরিকরা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি সুরাজ জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছে মানুষ। সড়ক মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। উত্তরবঙ্গের যাত্রীদের বিভিন্ন পয়েন্টে পোহাতে হচ্ছে যানজটের ভোগান্তি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল, ডিইপিজেড, শ্রীপুর, জিরানী ও চন্দ্রায় যানবাহনের ধীর গতি দেখা যাচ্ছে। অন্যদিকে পুংলি এবং যমুনা সেতু পর্যন্ত 20 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেনের কাজ চলমান থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষকে। এদিকে বরাবরের মতো এবারও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বাসে সিট না পাওয়া ও খরচের কথা চিন্তা করে অনেকেই ট্রাক পিকআপে রওনা হচ্ছেন। এছাড়া ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম ও পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের পথেও বেড়েছে যানবাহনের চাপ। দর্শক, চন্দ্রায় যেতে চাই। চন্দ্র থেকে যুক্ত আছেন আমার সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপুর কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর। নিপু, কোন কোন পয়েন্টে গাড়ির চাপ দেখতে পাচ্ছেন আপনি এবং কতটা ভোগান্তি রয়েছে যাত্রীদের? ভোগান্তির কোনো চিত্র যদি দেখতে পান আমাদেরকে জানাবেন। আসলে সকাল থেকে কিন্তু এখানে আমরা রয়েছি যে নবীনগর, চন্দ্র, আব্দুল্লাহপুর, বাইপাইল এবং যে গাজীপুর থেকে টাঙ্গাইলের যে সড়কটি রয়েছে, এই সড়কটির অবস্থা কিন্তু সকাল থেকেই ভালো নেই। তবে এখন কিছুটা ভালোর দিকে আসছে, অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকালের পর থেকে বেশ তৎপরতা দেখছি আমরা এই তৎপরতায় কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছে। আমরা সকালে যখন এসেছি আমরা দেখেছি যে যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু একেবারে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তৎপরই আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা তারা এসে কাজে হাত দেয় এবং তারা সড়ক কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে যারা ঢাকা প্রবেশ করবেন এবং ঢাকা থেকে বের হবেন, দুটি পয়েন্টে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি ঠেলেই যান চলাচল করতে হচ্ছে। আমরা যেটা ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে যেটা জানতে পেরেছি, একেবারে সি অফিস থেকে পল্লী বিদ্যুৎ অর্থাৎ গাজীপুর টাঙ্গাইল যে সড়কটি রয়েছে সেই সড়কের পল্লী বিদ্যুৎ থেকে শ্রীপুর পর্যন্ত সেই পয়েন্টে কিন্তু যানজট রয়েছে বা যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এবং আপনার চন্দ্রা থেকে জিরানী এই পয়েন্টেও কিন্তু কয়েকটি পয়েন্টে যানবাহনের ধীরগতি রয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা দেখেছি যে যাত্রীদের যে উপস্থিতি সেটি কিন্তু
পরিবহন তুলনায় অত্যাধিক। ধারণা করা হচ্ছে পরিবহন সংকটের সম্মুখীন হতে যাচ্ছে। এই জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা চেষ্টা করছেন ট্রাফিক কন্ট্রোল গ্রুপ, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা ঊর্ধ্বতন ক্ষেত্রে জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেটা হচ্ছে যাত্রীদের অভিযোগ বরাবরের মতো এবারও কিন্তু তাদের অভিযোগের অন্ত নেই। তারা বলছেন যে সরকার যে নির্ধারিত ভাড়া দিয়েছেন সেই ভাড়া কিন্তু তারা পরিবহন মালিকরা তারা মানছেন না। পরিবহন শ্রমিকরা বলছেন যে ভাড়া প্রায় কয়েক গুণ বেশি ভাড়া হাতিয়ে নিচ্ছেন তারা। এই বিষয়ে কোনো পদক্ষেপই তারা দেখতে পায়নি প্রশাসনকে যে তারা এমন কোনো পদক্ষেপ নিয়েছেন। তারা চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে যেন এই অভিযোগগুলো বিষয়টি নজর দেয় প্রশাসন। ধন্যবাদ আপনাকে নিপুণ। প্রকল্পের মেয়াদ প্রায় শেষ, তবুও কাজ বাকি অর্ধেক। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেনের কাজ চলছে ধীর গতিতে। এদিকে ঈদের আগে কাজ শেষ না হওয়ায় যানজটের শঙ্কায় চলাচলকারীরা। যদিও প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এবারও স্বস্তিতেই বাড়ি ফিরতে পারবেন ঘরমুখো মানুষ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক উত্তরাঞ্চল সহ 23 জেলার মানুষের বাড়ি ফেরার একমাত্র পথ। লাখো মানুষের যাতায়াতে দুর্ভোগ কমাতে 2016 সালে এই মহাসড়কটি 4 লেনে উন্নীত করার প্রকল্প একনেকে অনুমোদন পায়। সাসেক 2 প্রকল্পের আওতায় 2021 সালে এলেঙ্গা থেকে যমুনা সেতু অংশের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম। চলতি বছর সেই প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা থাকলেও এখনো অর্ধেকের বেশি কাজই হয়নি। ঈদের সময় স্বাভাবিকের চেয়ে মহাসড়কে যাত্রী চাপ থাকে বেশি। 4 লেনের কাজ শেষ না হওয়ায় তাই যানজট ও ভোগান্তির শঙ্কায় যাত্রী চালকরা। তবে প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, গত ঈদের মতো এবারও ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক। ভ্যান বাম গাড়ি অটো মোটো শহরে আপনি তো বগুড়া থেকে চান্দুরা বন্ধু জ্যাম থাকে না, চান্দুরা থেকে গাবতলী বন্ধু জ্যাম, অটোর কারণে জ্যামগুলো লাগে বেশি। উল্টা দিকে অটো আসে। কাঁচামালের গাড়ি যেগুলো আছে, নিত্য প্রয়োজনীয় গাড়িগুলো, এই গাড়িগুলো চলবে। বাদ বাকি গাড়িগুলো যদি বন্ধ থাকে তাহলে জ্যামজট কম থাকবে। প্রশাসন যদি ঠিকমতো গাড়ি যদি দেয়, যেমন সেনাবাহিনী ওনারা যদি করে তাহলে গাড়ি ভিড় হবে। গত রমজানের ঈদে কিন্তু কোনো যানজটের তৈরি হয় নাই, এবং এই ঈদেও আশা করি সুন্দর সুষ্ঠুভাবে লোকজন ঘরে ফিরতে পারবে। যাত্রাপথে দুর্ভোগ দূর করার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে পুলিশের কঠোর নজরদারি চাইছেন যাত্রীরা। ঘরমুখো মানুষের ঈদযাত্রা আরামদায়ক করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। প্রথম করণীয় হলে পুলিশের নিরাপত্তা, তারপর সাধারণ যে পাবলিকগুলো হয়রানি হচ্ছে এগুলো মনে করেন যে কন্ট্রোলে রাখতে হবে। ঈদে তো ভাই যানজট বাজি, ঈদ আলী যানজট, রাস্তার কাজ বাজে, আর কষ্ট তো থাকেই ভাই। আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের সঠিক দায়িত্ব পালন করে তাহলে আমরা সাধারণ যে জনসাধারণ আমরা নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারবো। 4টি সেক্টরের আন্ডারে 6 শতাধিক টাঙ্গাইল জেলা পুলিশের সদস্য এই মহাসড়কের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনার সাথে সরাসরি জড়িত থাকবে, এবং এখানে আমাদের মোট 25টি মোবাইল টিম, হোন্ডা মোবাইল টিম এবং পাশাপাশি পিকেট টিমগুলো থাকবে। স্বাভাবিক সময়ে এই মহাসড়ক দিয়ে 24 ঘন্টায় প্রায় 20,000 যানবাহন চলাচল করে। ঈদের সময় সেই সংখ্যা প্রায় 3 গুণ বৃদ্ধি পায়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, কতটা স্বস্তিদায়ক হচ্ছে এবারের ঈদযাত্রা সে ব্যাপারে জানবো। সড়ক, রেল ও নৌপথের যাত্রা সম্পর্কে জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যেতে চাই টাঙ্গাইল মহাসড়ক এলাকায়, সেখানে এলেঙ্গায় রয়েছেন আমার সহকর্মী শামীম আল মামুন। শামীম, দায়িত্বরতরা তো স্বস্তির যাত্রার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনি আসল চিত্রটা কি দেখছেন? পথের বাস্তবতা কি বলছে? ইশরাত জাহান, দায়িত্বরতরা কিন্তু স্বস্তির যাত্রার কথা বলেছিল, কিন্তু আমি কিন্তু স্বস্তির যাত্রা দিয়ে শুরু করতে পারছি না। কারণ হচ্ছে যে আমার পিছনে আপনি এবং আপনার মাধ্যমে দর্শকদের আমি দেখাতে চাচ্ছি যে এই যে স্বস্তির যাত্রার কথা দায়িত্বরতরা বলছিলেন সেটি কিন্তু তার ভিন্ন প্রেক্ষাপটে দেখা গিয়েছে। গতকাল ভোর রাত্রে থেকে যমুনা সেতু যে পূর্ব পার এবং বিভিন্ন পয়েন্ট গুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি বিকল হওয়ার কারণে এবং বিকল হওয়ার কারণে এই যে যানজটের সৃষ্টি হয়। এখন আপনার মাধ্যমে আমি দর্শকদের দেখাতে যাচ্ছি যে এখন কিন্তু গাড়ি অনেকটাই মন্থর গতিতে চলছে এবং মন্থর হয়েই রয়েছে বলতে গেলে। এবং যেসব যাত্রীরা গতকাল রাতের বেলায় রওনা
হয়েছিল তারা কিন্তু এখন অনেকটাই কষ্টদায়ক ভাবে যাচ্ছে। প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার রাস্তায় এখন কিন্তু 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে। তারা কিন্তু এখন পর্যন্ত যমুনা সেতু পার হতে পারেনি এবং কারণ হিসেবে যেটা বলছেন যে পুলিশ প্রশাসনে যে গত পরশুদিন থেকে কিন্তু এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রায় 600 পুলিশ মোতায়েন করা রয়েছে এবং বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা রয়েছে। কিন্তু পুলিশ থাকলেও যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে 4 লেনের রাস্তা সেটি কিন্তু এই 13.5 কিলোমিটার যে গলারকাটা, এই গলারকাটা কিন্তু এখন পর্যন্ত যেহেতু 40% কাজ হয়েছে এবং বাকি যে 60% কাজ সেটি কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, যার ফলে হচ্ছে যে এই 4 লেনের গাড়িগুলো যখন 2 লেনে চলে আসে তখন কিন্তু গাড়ি ধীরগতির সৃষ্টি হয় এবং সেটি যখন কোনো ধরনের গাড়ি বিকল হয়ে যায় বা কোনো ধরনের গাড়ি নষ্ট হয়ে যায় তখন কিন্তু যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ প্রশাসন বলছে যে যেহেতু যানজটের সৃষ্টি হয়ে গেছে এবং সেটি ঠিক রাখার জন্য তারা গাড়ি বিকল হওয়া গাড়িগুলো সরিয়েছেন এবং বেলা বাড়ার সাথে সাথে রাস্তাটি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে এমনটি বুঝতে পেরেছি। শামীম, আপনি সেখানকার ভোগান্তি চিত্র জানাচ্ছিলেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এলেঙ্গা এলাকার বাস্তব চিত্র দেখাচ্ছিলেন আমাদের সহকর্মী শামীম। আমরা এবার যেতে চাই, আমার আরেক সহকর্মী রয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে, শওকত মঞ্জুর শান্ত। দেখতে পাচ্ছি আমরা শান্ত, স্টেশনের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং সেখানে কোনো শিডিউল বিপর্যয়ের কোনো খবর আপনার কাছে এসেছে কিনা? আমরা সকাল থেকেই এখানে অপেক্ষমান রয়েছি এবং দেখতে পাচ্ছি যে ভোর থেকেই ঈদে বাড়ি যাওয়ার যে মানুষের ঢল, সেই ঢল কিন্তু নেমেছে একদম ভোর থেকে। অসংখ্য মানুষ ট্রেনে তাদের ঈদে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে এসে সমবেত হয়েছেন, ট্রেনে ওঠার চেষ্টা করেছেন। কয়েকটি ট্রেনে আমরা দেখেছি যে যাত্রী যেই পরিমাণ আছে সেই পরিমাণ সিট নেই এবং যেই পরিমাণ টিকিট বিক্রি করা হয়েছে স্ট্যান্ডিং টিকিট সহ সব মিলিয়ে তাতে আসলে বগিতেও মানুষের জায়গা হচ্ছিল না। সেই ক্ষেত্রে অনেককেই কিন্তু আমরা ট্রেনের ছাদে উঠতে দেখেছি এবং এখন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের তেমন অভিযোগ আমরা পাইনি, যদিও ট্রেন আসা, প্ল্যাটফর্মে সেট করা এবং যাত্রীদেরকে নিয়ে যাত্রা শুরু করা, এর ভিতরে হয়তো বা 5-10 থেকে 15-20 মিনিটের একটা বিলম্ব থাকার কথা, স্বাভাবিকভাবে সেটাও হচ্ছে। তবে তেমন অভিযোগ নেই। বেশি অভিযোগ যেটি রয়েছে যে আমরা জামালপুর গ্রামে যেই জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক যাত্রী টিকিট কেটেও আসলে ট্রেনে ওঠার মতো পরিবেশ বা পরিস্থিতি তারা পাননি এবং বলতে হবে কিছুক্ষণ আগে আমরা সর্বশেষ যে ট্রেনটি যেতে দেখেছি সেটি মহানগর এক্সপ্রেস, যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, সেই ট্রেনটিও সময় মতো, সময়ের চেয়ে হয়তো বা 10 মিনিট 15 মিনিট দেরি হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবেই যাত্রীরা সেই ট্রেনে উঠতে পেরেছেন এবং তেমন বড় কোনো অভিযোগ আমরা দেখিনি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যেটি হচ্ছে যে আসলে যাত্রীরা সময় মতো স্টেশনে পৌঁছাচ্ছেন না অথবা একদম শেষ মুহূর্তে আসার কারণে হয়তোবা ট্রেনে সুবিধা মতো উঠতে পারছেন না, সিট পাচ্ছেন না, এটা একটা সমস্যা থেকে যেতে পারে। সেক্ষেত্রে যাত্রীরা যাতে নির্ধারিত সময়ের আরও আগে আসতে পারেন, না হলে হয়তোবা তাদের সিট পাওয়া বা নিশ্চিত করার একটু ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। ইরশাদ। সহকর্মী শওকত মঞ্জুর শান্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়ে সেখানকার সার্বিক অবস্থা জানাচ্ছিলাম। আমরা দেখতে পাচ্ছিলাম শিডিউল বিপর্যয়ের কোনো খবর আমরা পাইনি এখনো। দর্শক, আমার আরেক সহকর্মী পাটুরিয়া ঘাট থেকে আমার সাথে যুক্ত আছেন বিএম খোরশেদ। আমি দেখতে পাচ্ছি আপনি আমার সাথে রয়েছেন। খোরশেদ, ফেরি পারাপারে ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন? ইশরাত, আমরা কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া রুটে সকাল থেকেই ঘরমুখ মানুষের কিন্তু বেশ চাপ লক্ষ্য করছি। আমি এই মুহূর্তে পাটুরিয়া 3 নম্বর ফেরিঘাটে রয়েছি। 3 নম্বর ফেরিঘাটের চিত্রটা একটু যদি আপনাদেরকে দেখাই, যে এইখানে মোটরসাইকেল এবং বেশ কিছু যাত্রী কিন্তু পারাপারের অপেক্ষায় রয়েছে, কারণ আমার সামনে যে ফেরিটি রয়েছে শাহ মখদুম, এই মখদুম ফেরিটি ভেরার আগে এখানে প্রায় 15 থেকে 20 মিনিট তাদেরকে কিন্তু অপেক্ষায় থাকতে হয়েছে এবং মাঝে মধ্যে আমরা দর্শক, পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিএম খোরশেদ। সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। পবিত্র হজের দ্বিতীয় দিনে মিনা থেকে ঐতিহাসিক আরাফাতের ময়দানে পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা।
স্থানীয় সময়ে সূর্যোদয় পর্যন্ত মিনায় অবস্থান শেষে ফজরের পর আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হন তারা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে হজের খুতবা শুনবেন মুসল্লিরা। আরাফাতের ময়দানে অবস্থানকেই মূল হজ বিবেচনা করা হয়। এবার পবিত্র হজের খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমায়দ, যা 34টি ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে। তীব্র তাপদাহের কারণে আরাফাতের দিন মুসল্লিদের সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত তাঁবু থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়। এরপর মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। 10 জিলহজ ঈদুল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন তারা। পরে কাবা শরীফ তাওয়াফ করবেন। 11 ও 12 জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে পবিত্র হজ শেষ করবেন 15 লাখের বেশি মুসলিম। কুরবানির হাটে নানা অভিজ্ঞতা। উত্তরের হাটগুলো পরিণত হয়েছে জনসমুদ্রে। পরিবারের সদস্যের সাথে কিনছেন পছন্দের পশু, যাচ্ছে শিশুরাও। বন্ধুরাও দল বেঁধে ঘুরছেন হাটে। খামারিদের পরম যত্নে বেড়ে তোলা পশু বিক্রির আনন্দের সাথে আছে বিষাদের খবরও। ভাতিজি লামিম, সাথে মেয়ে আরফান। ফেরিঘাট হাটে শেরপুরের ব্যবসায়ী লিটন শিশুদের সাথে নিয়ে দরদাম যাচাই করছেন কোরবানির পশু। কি গরু দেখলা বলো? আমি অনেক রকমের গরু দেখেছি। আমার লাল গরু পছন্দ, আর আমি চাচ্ছু সবার সাথে ছোট পোলামানকে বাজারে নিয়ে আসার রিস্ক, তারা পছন্দ করে কিনবে, এই জন্যই তাদেরকে নিয়ে আসছে। হাটে 2টি পশু বিক্রি করেছেন জামালপুরের সোহেল মিয়া। তারপর ছেলেকে সাথে নিয়ে খুঁজছেন তার পছন্দের কোরবানির পশু। কতগুলা গরু দেখছো? মেলা দেখছো? এটা ঈদের একটা আনন্দ। হ্যাঁ, গরু আমরা দেখতে আইছি। গরু আপনার দেখে নাল গরু পছন্দ হয় বেশি। রাজশাহীর কাটাখালীর কুরমান আলী এই ষাটটি দীর্ঘদিন লালন পালন করেছেন। বানেশ্বর হাটে বিক্রি করেছেন 2 লাখ টাকায়। তাই আনন্দের সাথে আছে বিষাদও। বাচ্চা বস্তা কিনেছি 3 বছর পালনো, তারপরে যে বেচতে আনিছি আনি হাটে বেচলাম। এরকম হয়েছে, মানুষজন আজকে কিনছে, ভালো লাগছে। কোরবানি ঘিরে এমন নানান অভিজ্ঞতা বেশিরভাগ হাটেই। কেউ পরিবারের একাধিক সদস্য নিয়ে যাচ্ছেন হাটে, অনেকে বন্ধুদের সাথেও খুঁজছেন, কেউ আবার যাচ্ছেন হাটে ঘুরতে। পুরো একটা বছর অপেক্ষা করি এই দিনগুলোর জন্য, যে আসলে হাটে আসব, সবাই মামা ভাগিনা একসাথে ঘোরা হয়, দেখা হয়। হাটে এসে গরু কেনা কোরবানির একটা আনন্দ আলাদা ভাই। আর যারা ভাগী থাকে তারা সাথে থাকলে তো আরো বেশি মজা লাগে। আমরা মনে করেন যে 2-3 জনে মিলে একটা গরু দেব, এজন্য 2-3 জনের ঘরে আসতে গেলে আপনি 8-10 জন লোক হয়ে যায়। সবাই মিলে কিনা একটা মজা আছে। কোরবানি যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য, এইটাই আর কি। উত্তরের পশু হাটগুলোর আমেজ আরও বেশি, রীতিমতো জনসমুদ্র। হাট ভর্তি মানুষ আর মানুষ। ক্রেতাদের উদ্দেশ্য বাজেট অনুযায়ী কোরবানির পশু ক্রয়, আর বিক্রেতারা চান বিক্রিতে লাভের মুখ। বাজার সস্তা, একটা গরু, এসব গরু বেচবো 80-90-200 দিয়ে গরু বেচতেছি 60-65 দিয়ে। চিটাগং, ঢাকা থেকে বিভিন্ন পার্টি এসে তারা দামটা আসলে যা ছিল তার থেকে প্রত্যেকটা গরুতে দেখলাম যেন 10 থেকে 15 হাজার টাকা করে বেশি যাচ্ছে এখন। শুক্রবার গভীর রাত পর্যন্ত চলবে পশু কেনা বেচা। হাটও থাকবে জমজমাট। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। পাহাড়ের হাটে সব পশুই খামারিদের ঘরে লালন পালন করা। বান্দরবানের চিত্র একই। কোরবানি ঈদ ঘনিয়ে আসায় বেচাকেনা জমে ওঠায় খুশি খামারিরা। বৃষ্টি উপেক্ষা করে আসছেন ক্রেতারা। যথারীতি এবারও বড় গরুর চেয়ে ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি। বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন মন্দাভাব থাকলেও বান্দরবানের রাজার মাঠ ও বালাঘাটা সহ পুরো পাহাড়ের পশুর হাটের চিত্র এখন এমন। পাহাড়ি জেলা হওয়ায় খামারিদের ঘরে পালিত গরুই শুধু বিক্রি হয় হাটে। কোরবানি ঈদ ঘনিয়ে আসায় বেড়েছে ক্রেতা সমাগম। অন্যান্য বাজারের তুলনায় আজকের বাজার মোটামুটি মনে হচ্ছে সহনশীল, কি দামের সাথে মিলে যাওয়ার কারণে গরুও মোটামুটি মানুষ কিনতেছে। গরু বছর দাম বেশি হয় নাই, গত বছর থেকে এবছর গরু ঠিক আছে। তারা এখানে আসছে, বাট মানে ঢুকতে গিয়ে দেখা যাচ্ছে কাদার অবস্থা। এই কাদার অবস্থার জন্য এখানে ওরা বিভ্রান্তে পড়ে যাচ্ছে। যে বড় আকারের গরু আছে প্রচুর, তবে চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর।
এখানে তো ক্রেতা দুর্বল ক্রেতা, মাঝারি গরু, বড় গরু খুব কম। দাম চাচ্ছে ক্রেতা মানে 1,40,000 ডিসি দাম 1,20,000 হলে চালিয়ে দেবো। এটা দাম চাইছে আমরা 2.5 লাখ, এখনো বিক্রি হয় না, এখন আমরা এটা বাজারে নিয়ে যাচ্ছি। হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং জাল টাকা শনাক্তে রাখা হয়েছে আলাদা ব্যবস্থা। টাকা গণার জন্য, যাচাই করার জন্য আমাদের ব্যাংক থেকে, ইসরায়েলি ব্যাংক থেকে লোক আসছেন এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনার লোক আসছে যে গরু কোনো সমস্যা হলে এরা দেখতে পারার মতো। সকাল থেকে মিনিমাম এই পর্যন্ত 8-10 জন কাস্টমার টাকা আমরা চেক করে দিয়েছি এবং তাদেরকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সেবা প্রদান করেছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে বান্দরবানে এবার পশুর চাহিদা রয়েছে প্রায় 14,500। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের একটি ফার্মেসিতে মিলল 3 বস্তা ভর্তি টাকা। পুলিশ জানায় বিপুল পরিমাণে নগদ টাকা গচ্ছিত রাখা হয়েছিল ঈদে মাদক কেনাবেচার জন্য। টাকাগুলো জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের বলে জানিয়েছে যৌথ বাহিনী। বুধবার রাতে এই অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 3 বস্তা টাকা। অনেকদিন ধরেই ছিনতাই, ডাকাতি, খুনসহ নানা অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর। ঈদ ঘিরে রয়েছে অপরাধীদের সক্রিয় হয়ে ওঠার শঙ্কা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযানের নামে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করি আনুমানিক রাত 9:15টায়। মাদকের হটস্পট হিসেবে পরিচিত পুরো ক্যাম্পটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় একটি ফার্মেসি থেকে 3টি বস্তা উদ্ধার করা হয়। বস্তা খুলতেই চক্ষু চড়ক গাছ। জিজ্ঞাসাবাদে দোকানদার ইসাক জানান, ক্যাম্পটির শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ভয় দেখিয়ে 3টি বস্তা রেখে যান তার ফার্মেসিতে। 20, 21, 22, 23, 24, 25, 26, 27। এরপর শুরু হয় টাকা গোনার পালা। 3টি বস্তায় মেলে প্রায় 2.5 কোটি টাকা। যৌথ বাহিনী বলছে মূলত এবার ঈদে লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় মাদক কারবারের জন্য নগদ টাকা গচ্ছিত রাখা হয়। আপনারা দেখেছেন 2,45,02,520 টাকা আনুমানিক এটা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ঈদে যেহেতু ব্যাংক বন্ধ থাকবে, তো এই কারণে তারা এই টাকাটা মাদক কেনা বেচার জন্য এনেছিল। আমরা যাকে ধরেছি দোকানদার, ওষুধের দোকানদার, উনি বলেছেন যে এটা বুনিয়া সোহেলের টাকা। তো আমরা মানে প্রাথমিকভাবে ধরে নিচ্ছি যে এটা বুনিয়া সোহেলের টাকা, সেই হিসেবে আমরা জব্দ তালিকা তৈরি করেছি। এদিকে অভিযানে বিভিন্ন ধরনের মাদকসহ কয়েকজনকে আটক করেছে যৌথ বাহিনী। ঈদে অপরাধ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথাও জানান কর্মকর্তারা। মাদক এবং সন্ত্রাস কার্যক্রম আপনারা কিছুদিন আগে দেখেছেন যে মোহাম্মদপুরে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বা এই সব নিয়ে আমরা পর্যালোচনা করেই আমরা এরকম একটা বড় অপারেশন করার প্ল্যান করেছিলাম। গত বছরের অক্টোবরে বুনিয়া সোহেলকে সিলেট থেকে গ্রেপ্তার করেছিল র্যাব। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ছোট সংস্কার ও বড় সংস্কার নিয়ে সরকারি পরিকল্পনা অস্পষ্ট বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে সাধারণ মানুষের কাছে সংবিধানের চেয়ে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যের গুরুত্ব বেশি। আবার রাজনৈতিক দলের কাছে ক্ষমতার বলয়। গেল 10 মাসে সাধারণ মানুষের সংস্কার প্রত্যাশা পূরণও সরকারের দৃশ্যমান অগ্রগতি নেই বলেই মনে করেন তারা। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল জনমনে। দেয়ালে দেয়ালে যার জানান দিয়েছে শিক্ষার্থীরা। নির্দলীয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে সংস্কারের আলোচনা আরও জোরালো হয়ে ওঠে। প্রায় 10 মাস পার করেছে নতুন সরকার। কতটা আগালো সংস্কার প্রক্রিয়া? গত 10 মাস গিয়েছে, আপনি 10 মাসে জনস্বার্থের দিক থেকে উল্লেখযোগ্য কোনো সংস্কারই পাবেন না। অভ্যুত্থানের ভর কেন্দ্রটা ভেঙে গেছে, ফলে সরকার চাইলেও যে পূর্ণ শক্তিতে পুরো জাতীয় ঐক্যের ভিত্তিতে কোনো সংস্কার করবে সেটা এই সরকার পারবে না। গ্রামীণ বিশ্ববিদ্যালয়, টার্নিংয়ের ব্যবসা থেকে শুরু করে রিক্রুটমেন্টের ব্যবসা, সব ধরনের সুযোগ সুবিধা, বিচার বিভাগ দলীয়করণ, অমুক দলীয়করণ, বিশ্ববিদ্যালয় দলীয়করণ, হলগুলো দলীয়করণ, লাভ হলো কি? সময় গড়ালে ভোটের দাবি তোলে বিএনপি সহ সমমনা দলগুলো। তখন সংস্কারে ছোট ও বড় প্যাকেজ অনুযায়ী ভোটের আলাদা সময়ের কথা বলেন প্রধান উপদেষ্টা। তবে ছোট ও বড় সংস্কারের কোথায় কি থাকছে তা পরিষ্কার করেনি সরকারের কেউই। বিশ্লেষকরা বলছেন এটি আপেক্ষিক বিষয়।
কারণ সাধারণ মানুষ, সরকার ও রাজনৈতিক দলের কাছে ছোট প্রয়োজন বড় প্রয়োজন আলাদা। তাই সরকারের দৃষ্টিভঙ্গি অতি দ্রুত সামনে আনা উচিত। ছোট সংস্কার বড় সংস্কার সম্পর্কে মানে আমরা পরিষ্কার হতে পারছি না। এই বিষয়গুলো নিয়ে ঐক্যমত কমিশন আলোচনায় করতেছে। ছেড়ে দেন না মিডিয়ার কাছে, আসতে থাকুক, মানুষের রিয়াকশনটা আসতে থাকুক, এই প্যারালালি আপনি কাজটা করে যান। মানুষের জন্য জরুরি বিষয় হলো অর্থনীতি। অর্থনীতি বিষয়ে কিন্তু কোনো সংস্কার কমিশন হয়নি। জরুরি যেগুলা প্রশাসন, অর্থনীতি, শিক্ষা, কৃষি, সেগুলোই প্রধানত আলোচনায় নেই। দুই বিশ্লেষক মনে করেন 5 আগস্ট রাজনৈতিক সংস্কৃতিতে খুব একটা পরিবর্তন আনতে পারেনি, স্বার্থের বেড়াজাল ছিন্ন করতে পারেনি নেতারা। ফলে 90-এর 3 দলীয় রূপরেখার মতো এবারও জুলাই চার্টারের বাস্তবায়ন নিয়ে আশঙ্কা তাদের। 2007-8 অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা তো কিছু সংস্কার দৃশ্যমান করে গেছিল, সবগুলো বাতিল করছে আওয়ামী লীগ। আমার সামনে 31 দফা, তো এইরকম 27 দফা তো এর আগেও বিএনপি দিছিল। কয়টা কাজ করছে আমাকে বলেন? দেখবেন আপনি ইলেকশনের পরেই দল কোনটাতে সুবিধা পাবে কোনটাতে পাবে না, এই বিবেচনাটাই তাদের কাছে মুখ্য হয়ে যাবে। তারা মুখে যাই বলুক, তাদের উপর ভরসা করার জায়গা নেই। ফলে এই অর্থে সংস্কারের ভবিষ্যৎ নির্ভর করছে বিরোধী দল কারা থাকবে, জনসমাজে সংগঠিত থাকবে কিনা অভ্যুত্থানের শক্তি, তারা চাপ প্রয়োগ করতে পারবে কিনা। কিন্তু মৌলিক ধরনের সংস্কার তারা করবে না, কারণ তারা তো এই রাষ্ট্রের, এই উপনিবেশিক রাষ্ট্রের সুবিধাভোগী শক্তি। সংস্কারের সদিচ্ছা প্রমাণে ছোট বড় আশ্বাস নয়, দৃশ্যমান অগ্রগতির পরামর্শ বিশ্লেষকদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার দাউদকান্দিতে নিয়ম না মেনে নদী ড্রেজিংয়ে নষ্ট হচ্ছে ফসলি জমি। অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না বলে জানিয়েছে নতুন হাসনাবাদ ও চর চারুয়া গ্রামের বাসিন্দারা। তবে সংশ্লিষ্ট দপ্তর বলছে নিয়ম মেনেই চলছে ড্রেজিং কার্যক্রম। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। কুমিল্লার দাউদকান্দির নতুন হাসনাবাদ ও চরচারুয়া গ্রাম, দুই দিকে বহমান গোমতী নদী। গ্রাম দুটিতে 7 শতাধিক পরিবারের বসবাস। স্থানীয়দের অভিযোগ, নদীতে অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে নষ্ট হচ্ছে ফসলি জমি, ভাঙনের হুমকিতে রয়েছে বসত ভিটা। এ নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলেও প্রতিকার মেলেনি। ক্ষেতের নদীর ক্ষেতের পাহাড়ের মধ্যে কুড়া কুপছে, আমরা পাবলিক লেগে বাধা দিছে, আর বাধা মানে না। এসিলেন স্যারের কাছে অভিযোগ দিচ্ছি, আমরা ডিসি অফিসে অভিযোগ দিচ্ছি, এখন ওনারা এখনো কোনো এই পর্যন্ত কোনো ডিসিশন নিচ্ছে না। লাফেন্ডি আপনার বাধা দিছে, পুরো লেভেলে দেড় করছে, তাকে উপরে হুমকি আইতাছে। এরপরে দেশের সাধারণ পাবলিক দরে কোনো মুখ মেলে না। গত 18 ফেব্রুয়ারি ড্রেজিং শুরু করে কর্ণফুলী শিপ বিল্ডার্স বাংলাদেশ। ড্রেজিং চলছে দাউদকান্দির কোল্ড স্টোরেজ থেকে ভাটেরা চর কাঠালিয়া নদী পর্যন্ত 12 কিলোমিটার এলাকায়। নদীর পার থেকে 50 ফুট দূরে কাজ করার কথা থাকলেও নিয়ম না মানার অভিযোগে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দুই গ্রামের বাসিন্দারা। আমাদের ভালো ভালো জমি কাটায় বুঝির ভাঙ্গে দেখতেছে। প্রশাসনকে বলছি আমাদের পাশে দাঁড়ান, আমাদের কথা আপনারা এখনো শুনতেছেন না। ফসলি জমি অলরেডি হচ্ছে 300 থেকে 400 বিঘা জমি তারা কেটে ফেলছে। তবে বিআইডব্লিউটি এর সুপারভিশন ইঞ্জিনিয়ার জানান, নিয়ম মেনেই চলছে ড্রেজিং কার্যক্রম। একই দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। নদীর যে অ্যালাইনমেন্ট আছে, আমাদের ডিজিটাল সার্ভে আছে, ওই অনুযায়ী আমরা কাটিং করতেছি। তারপরেও জনস্বার্থে আমাদের 50 ফিট ছেড়ে দিয়ে আমরা কাজ করতেছি। যদি এরকম হয় যে ফসলি জমি বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা সত্যিকারভাবে তৈরি হওয়ার মতো আমরা মনে করি, তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জানিয়ে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করব। পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে চলমান সমস্যার সমাধান চান গ্রামবাসী। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। কুষ্টিয়ার কোর্ট স্টেশন ও বড় স্টেশন নিয়ে দীর্ঘদিনের দুর্ভোগে জেলাবাসী। প্ল্যাটফর্ম ছোট হওয়ায় ট্রেনের বগি চলে যায় নির্দিষ্ট জায়গার বাইরে। এতে ওঠা নামায় প্রতিনিয়ত ঝুঁকিতে পড়েন যাত্রীরা। রেলওয়ে বিভাগ জানিয়েছে, টেন্ডার জটিলতায় কয়েকবার পিছিয়েছে প্ল্যাটফর্ম উন্নতিকরণের কাজ। ঠিকাদার না পাওয়ায় বিলম্বিত হচ্ছে প্রকল্প। প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই ওঠানামা করেন যাত্রীরা। ট্রেন নির্দিষ্ট জায়গায় থামলেও বগি চলে যায় প্ল্যাটফর্মের বাইরে। এটি কুষ্টিয়া কোর্ট স্টেশনের চিত্র।
প্রতিদিন ঢাকাগামী 4টি ট্রেন থামে কোর্ট স্টেশনে। এছাড়া আছে লোকাল ট্রেন। দিনের বেলা নির্ঝঞ্ঝাট চললেও রাতে থাকে চুরি ছিনতাইয়ের ভয়। ট্রেন থেকে নামার সময় দুর্ঘটনাও ঘটে হরহামেশা। বেশি দুর্ভোগে পড়েন প্রবীণরা। আমার মাকে নিয়ে আসছিলাম, তো উঠতে পারে না, লাস্টে এখানে 250 টাকা দিয়ে সিঁড়ি ভাড়া করছে। নামতে গিয়ে পড়ে দেখেছে যে আহত হয়েছে অনেকে এবং হাত পা ভেঙে গেছে, এরকম রেকর্ড আছে। এত নিচু মানে একটা তো আপনার হচ্ছে যে মিনিমাম যদি একটা জায়গা থাকে, মেয়েদের নাম উঠানামা করা যে কত কষ্ট। বাচ্চাদের তোলা অসুবিধা হয়, আমাদের ব্যাগগুলো ওঠানোর অসুবিধা হয়। স্থানীয়দের দাবি কোর্ট স্টেশনটি প্রশস্ত করলে ভোগান্তি বাড়বে শহরবাসীর। অপরদিকে ঐতিহ্যবাহী বড় স্টেশনকে প্রধান স্টেশন হিসেবে চান ভুক্তভোগীরা। কোর্ট স্টেশন আমাদের দরকার নাই, বড় করার দরকার কুষ্টিয়া বড় স্টেশন। একটা দাবি, এই কুষ্টিয়া বড় স্টেশন এটা আপনারা দোয়াই করে করেন, তাহলে মানে এই এলাকাবাসী যারা আছে তারা একটু শান্তিতে থাকতে হবে। কোর্ট স্টেশন নির্মাণ কাজের টেন্ডার পিছিয়েছে কয়েকবার। ঠিকাদার সংকট সহ নানা জটিলতায় এখনো আলোর মুখ দেখেনি প্রকল্পটি। উন্নয়নমূলক কাজ এখানে খুব জরুরি ভিত্তিতে দরকার। যেমন প্যাসেঞ্জার উঠতে পারে না গাড়িতে, প্ল্যাটফর্ম রেল লাইনের থেকে নিচু হয়ে গেছে। তো টেন্ডারে যে পার্টিসিপেট করতে বেশি জন পার্টিসিপেট হয়নি, একজন পার্টিসিপেট করছিল, সে আবার পরে রিজার্ভেশন করতে যায় দেখি সে আবার লাকি উঠছে, ওটা আবার ক্যান্সেল করে ওদের টেন্ডার আহ্বান করতে হবে। লোকাল যদি কোনো দাবি থাকে অবশ্যই সেটা আপনারা অফিসিয়ালি মানে একটু সাবমিট করলে ভালো হয়। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। কুষ্টিয়ার 2টি স্টেশন প্ল্যাটফর্ম নিচু হওয়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ দীর্ঘদিনের। এই দুর্ভোগ লাঘবে কয়েকবার করে এর কাজের টেন্ডার পিছিয়েছে। এখন পর্যন্ত আসার মুখ দেখেনি কুষ্টিয়াবাসী। তবে কোর্ট স্টেশনটিকে উন্নতিকরণ করাসহ বড় স্টেশনকে প্রধান স্টেশন বানানোর জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। গোপালগঞ্জের কাশিয়ানীতে একের পর এক মিটার চুরির ঘটনা ঘটেই চলছে। চুরির সময় মিটার বক্সে রেখে যাওয়া হয় মোবাইল নম্বর। যোগাযোগ করে যারা টাকা দিচ্ছেন কেবল তারাই ফেরত পাচ্ছেন মিটার, আর টাকা না দিয়ে যারা আইনের দ্বারস্থ হচ্ছেন তাদের উপর উৎপাতের মাত্রা আরও বেড়ে যাচ্ছে। এতে উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। চুরি রোধে পদক্ষেপের আশ্বাস পল্লী বিদ্যুতের। গোপালগঞ্জ কাশিয়ানীর চাপ্তা গ্রামের বাসিন্দা সৈয়দ হায়দার আলী একটি চালকলের আয় দিয়েই চলে তার সংসার। গেল এপ্রিল মাসে চালকলের পল্লী বিদ্যুতের মিটারটি খোয়া যায়। মিটার বক্সের মধ্যে একটা নম্বর দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে। দেখে নরিনের মালিক আসলো, ম্যানেজার আসলো। এরপর আমি লতিফুর নামে একটা ছেলেকে দিয়ে বললাম যে দেখ দিয়ে ফোনটা কি বলে। ও ফোন দিল, ফোন দেওয়ার পরে বলছে হ্যাঁ মিটার নিছি। সেই নম্বরে যোগাযোগ করলে 5000 টাকা চাওয়া হয়। টাকা না দিয়ে আইনের দ্বারস্থ হন হায়দার, আর তাতেই বাড়ি বিপত্তি। খোয়া যাওয়া মিটার উদ্ধার তো দূরে থাক, তার ট্রান্সফরমারও চুরি করে নিয়ে গেছে চোর চক্র। এরপর থেকেই বন্ধ পড়ে আছে চালকলটি। প্রতি মিটারে 5000 করে টাকা দিবি, মিটার নিয়ে যাবি। আমি টাকা দিই, যাই সঙ্গে সঙ্গে আমি আর নরিন সমিলের মালিক একসঙ্গে থানায় যে অভিযোগ করি। অভিযোগ করার পরে 23 তারিখে আবার রাত্রে আমার ট্রান্সফরমারটা নিয়ে গেছে। শুধু চাপ্তা গ্রাম নয়, গেল কয়েক মাসে উপজেলার আরও কয়েকটি এলাকায় এমন চুরির ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই মোবাইল নম্বর রেখে যায় চক্রটি। স্থানীয়দের দাবি, যারা যোগাযোগ করে টাকা দিয়েছেন কেবল তারাই ফেরত পেয়েছেন মিটার। পল্লী বিদ্যুতে বিষয়টি জানিয়েও মিলছে না সমাধান। বিদ্যুৎ অফিসে তাদের লোক পাঠায় আর কি, লোক পাঠায় লাইন ডিসকানেক্টেড করার পর তারাই বলে যে যেহেতু ফোন নাম্বার দিয়ে গেছে তা আপনারা যোগাযোগ করেন। ওই নাম্বারে যোগাযোগ করে 5000 টাকা দেওয়ার পরে 5000 টাকা চেয়েছিল, আমি রিকোয়েস্ট করার পরে 41 টাকার বিনিময়ে আমি আমার মিটার দাঁড়ি পাই। চোরে চুরি করে জিনিস নিয়ে যাচ্ছে, আবার নাম্বার দিয়ে যাচ্ছে, আবার যোগাযোগ করে টাকা চাচ্ছে। কোম্পানির সাথে যারা জড়িত এরা এদের সাথে ট্রেনিং প্রাপ্ত লোক ছাড়া এখানে হাই ভোল্টেজের উপরে থেকে তার কাটে নিয়ে মিটার চুরি করা সাধারণ পাবলিকের পক্ষে সম্ভব না। মিটার চুরি রোধে সেই পুরনো আশ্বাসই নতুন করে শোনালেন পল্লী বিদ্যুতের কর্মকর্তারা। অবশ্যই আমরা যে নাম্বার দিয়ে যাবে নাম্বারে আমরা ট্র্যাকিং করে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে আমরা তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করব। গেল 2 মাসে কাশিয়ানীতে 5টি মিটার চুরির অভিযোগ উঠেছে, তবে একটি ঘটনাতেও মামলা হয়নি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। কুরবানির ঈদে পশুর হাটের পাশাপাশি দেশের কামারশালাগুলোতেও চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা।
পশু কোরবানির জন্য ছুরি চাপাতি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা। বাড়ছে ক্রেতাদের আনাগোনা। নরসিংদীতে বেচা বিক্রি বাড়লেও রাজবাড়ীতে বাজার তুলনামূলক মন্দা। বিক্রেতাদের অভিযোগ, বিদেশি যন্ত্রপাতির সরবরাহ বাড়ায় কমেছে দেশীয় ছুরি চাকুর চাহিদা। টুংটাং শব্দ, আগুনের শিখায় উত্তপ্ত লাল লোহাকে পিটিয়ে দেয়া হচ্ছে কাঙ্ক্ষিত আকৃতি। কেউ কেউ পুরনো চাকু ছুরিতেই শান দিচ্ছেন। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় কাটছে নরসিংদীর কামারশালায়। চলছে দা, চাকু, ছুরি, চাপাতি তৈরির কর্মযজ্ঞ। ধাতব লোহাকে পিটিয়ে পশু কাটার জন্য তৈরি হচ্ছে এসব। যারা কোরবানি দেবেন তাদের পাশাপাশি এসব কিনতে কামারশালায় ভিড় করছেন খুচরা বিক্রেতা ও কসাইরা। কামাররা বলছেন, কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ছুরি চাকু তৈরির খরচ। বর্তমানে রেটটা একটু বেশি, কারণ সবকিছুর দাম বেশি। আগের তেনে মালের দাম অনেক বাড়ছে, যেই পরিমাণে বাড়ছে এই পরিমাণে আমরা টাকা কাস্টমারকে লইতে পারি। যে লোহার আনছে 80 টাকা কেজি, ইডুইশনে 180 টাকা কেজি। যে কয়লা আনছে 30 টাকা টিন, ইডুইশে 80 টাকা। সারা বছর মনে করেন পাইকারি টাইকারি অর্ডার মিলাই জিলাই করি, কিন্তু ঈদ আইলে আমাদের কাজ ভালো হয় এই বললেই অনেক দূরের থেকে মানুষ আসে। এলাকা জুড়ে প্রশংসা রয়েছে নরসিংদীর তৈরি যন্ত্রপাতির। মান ভালো হওয়ায় জেলার বাইরে থেকেও ভিড় করছেন ক্রেতারা। এইখানে দাও পাওয়া যায়, কোপা পাওয়া যায়, অন্য অন্য স্যান্ড পাওয়া যায়, ছুরি চাপটি যা আছে সবই পাওয়া যায়। দাও ছুরি নিয়ে আসছি, হ্যাঁ, এগুলা জ্বালানোর জন্য। প্রতি বছর এখানে দাও, ছুরি, কোবা, সেনি এগুলো নিয়ে আসি। কামার শিল্পকে টিকিয়ে রাখতে আধুনিকায়নের কথা জানালেন বিসিক কর্মকর্তা। এই সমস্ত শিল্পকে কীভাবে রক্ষা করা যায়, আমাদের ঋণ ফাংশন আছে, নিবন্ধন আছে, এবং আমাদের প্রত্যেক বছর উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিই। তাদেরকে আমরা এই উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করবো, এবং এই শিল্পটা যাতে আধুনিকায়ন হয় এবং টিকে থাকে সেই ব্যাপারে আমাদের যথেষ্ট আমরা সচেষ্ট আছি। তবে এবার ঈদে রাজবাড়ির কামারপট্টির দৃশ্য কিছুটা ভিন্ন। জেলা শহর ও আশেপাশে মিলিয়ে প্রায় 30টি দোকানে নেই কাজের তেমন চাপ। ক্রেতার অভাবে হচ্ছে না বিক্রি। হতাশ কামার ও ব্যবসায়ীরা। এদিকে ক্রেতারা বলছেন, দেশীয় ছুরি চাকুর দাম এবার আগের চেয়ে অনেকটাই বেশি। গতবার যে কাজ ছিল তার 10 আনা কাজ আছে, 6 আনা কাজ নাই। বার্মিজ ছুরি ঠুরি আগ্রুম আসে, সেইগুলি মোটামুটি মানুষ ওইটা মনে করো চকচকে আছে, ভালো আছে, ভালো কাজ পেনে, এই হিসেবে মানুষ ওইগুলোই বেশি চাহিদা আছে। অন্যান্য বছরে মনে করেন যে 8,000-10,000 টাকা বিক্রি করতে, এবার 2,000-3,000 টাকা বিক্রি করে। কোরবানিদের জন্য একটা চাকু কিনতে যাচ্ছিলাম, এবার চাকুর দাম একটু বেশি আগের তুলনায়। অন্যান্য বছরের তুলনায় এবার বেশি দাম থাকছে। কাঁচামালের ঊর্ধ্বগতির কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় হুমকির মুখে থাকা এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। রাকিব সরকার, যমুনা নিউজ। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্যের আমদানি কমলেও বেড়েছে জিরা, এলাচ, আদা, রসুন আনার পরিমাণ। কোরবানি ঈদকে সামনে রেখে এসব পণ্যের আমদানিও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ডলারের উচ্চ মূল্য আর বিদ্যমান শুল্কে পণ্য আমদানি করে খুব একটা লাভ করতে পারছেন না। সামনে ঈদ, তাই মশলা জাতীয় পণ্য দ্রুত ছাড় করছে শুল্ক বিভাগ। কোরবানির ঈদ এলেই দেশের বাজারে বেড়ে যায় সব ধরনের মশলার চাহিদা। স্থানীয় চাহিদা মেটাতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হচ্ছে জিরা, আদা, রসুন, এলাচ। প্রতিদিন 12 থেকে 15 ট্রাকে আসছে বিভিন্ন ধরনের মশলা। কাস্টমারও সবসময় বলতেছে যে আপনারা পণ্য নিয়ে আসেন, আমরা খালাস করে দেব যত দ্রুত পারি। তবে আমদানিকারকরাই মাল নিয়ে আসতেছে না, বলতেছে এগুলাতে কোনো তাদের দামের সঙ্গে পড়তা হচ্ছে না, ডলারের সঙ্গে মিল না, এই জন্য তারা এটাতে মানে লাভবান হতে পারতেছে। আমদানিকারকরা বলছেন, এসব ঋণপত্র চালু করতে কোনো সমস্যা নেই, তবে ডলারের উচ্চ বিনিময় মূল্য আর বিদ্যমান শুল্কে পণ্য আমদানি করে খুব একটা লাভ হচ্ছে না। আগে যেরকম একটা লোক 3 গাড়ি 4 গাড়ি মাল কিনতো, এখন তা কেনে না। অল্প অল্প করে মাল কিনতেছে, বেচতেছে, আবার কিনতেছে, বেচতেছে। এদিকে কোনো ডাল টালে পড়তা নাই। বাংলাদেশের বাজার খুব খারাপ, বিদেশি ডাল টাল ঢুকতেছে অনেক। বেচা কেনা না থাকলে আপনি পণ্য আমদানি করে করবেনটা কি? সেটা তো সেলিং পয়েন্ট থাকতে হবে। আপনার সেলিং পয়েন্ট নাই, আমাদের সেল হচ্ছে না বিধায় আমাদের এখন বেচা বিক্রি হচ্ছে না। শুল্ক কর্মকর্তারা বলছেন, আমদানিকৃত এসব মশলা খুব দ্রুত খালাস করে দেয়া হচ্ছে। আমাদের প্রথম কাজ হলো পণ্যগুলোকে মানে দ্রুত এক্সামিন করে অ্যাসেসমেন্ট করে যাতে পণ্যগুলো সহসায় ডেলিভারি দিতে পারি এবং বাজারে যাতে কোনো ধরনের ইম্প্যাক্ট না পড়ে এবং ভোক্তা পর্যায়ে যাতে পণ্যটা পৌঁছতে পারে, সেক্ষেত্রে কাস্টমস অত্যন্ত যত্ন সহকারে কাজ।
এসব মশলা ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, বগুড়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। এবার 12 দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা ইস্যুতে এসব দেশের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এর মধ্যে এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান এবং মিয়ানমার। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে রয়েছে লিবিয়া, ইরান এবং ইয়েমেন। এর পাশাপাশি আফ্রিকার দেশগুলোর মধ্যে রয়েছে কঙ্গো, ইরিত্রিয়া, হাইতি, ইরান, সোমালিয়া এবং সুদান। এর পাশাপাশি আরও 7 দেশের নাগরিকদের উপর কড়াকড়ি আরোপের নির্দেশনা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট। এই দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা। নিষেধাজ্ঞা এবং কড়াকড়ির সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প বলেন, অবশ্যই যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ নিতে হবে। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।